প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমরা এর আগের ক্লাসে তৃতীয় অধ্যায় তোমাদের যে অর্থের সময় মূল্য অংশটা, সেখানে আমরা আলোচনা করেছিলাম ভবিষ্যৎ মূল্য নির্ণয় এ সংক্রান্ত কর্মপত্র 2-এ। আজকে আমরা চলে যাব কর্মপত্র 3-এ। এখানে আমরা চক্রবৃদ্ধি বাট্টাকরণের সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলে আসো কর্মপত্র 3-এ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 174। খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও। আমাদের এই অধ্যায়টাতে আমরা দেখবো যে অনেক ধরনের অঙ্ক আছে এবং সূত্রের পরিমাণও তুলনামূলক বেশি। এজন্য এটা চর্চা করার সময় যে সূত্রগুলো কখন কোথায় কিভাবে আসছে এটা বেসিকটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী এটা চর্চা করতে হবে। হঠাৎ করে যদি সৃজনশীলে চলে যাওয়া, দেখবে যে একটা সৃজনশীলে দেখবে যে 5-6 ধরনের অঙ্ক একসাথেই আছে অনেক ক্ষেত্রে। এজন্য অঙ্কের উদ্দীপক গুলো এবং সূত্রের ধারণাগুলো পরিষ্কার থাকা ভালো। আমরা আজকে যে অংশটা আলোচনা করব কর্মপত্র 3, আমি এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আছে প্রশ্নটা আলোচনা করছি। এগুলো আলাদা আলাদা করে আলোচনা করার কারণ হচ্ছে পরে যখন আমরা সৃজনশীলে যাব এবং বিভিন্ন ধরনের সূত্রের একসাথে অনেক রকম প্রয়োগ দেখব, তখন আমাদের যাতে সমস্যা না হয়। চলো আমরা অঙ্কে চলে যাই। এখানে দেয়া আছে প্রশ্ন যেটা, যে মিস্টার এক্স আজ 5,000 টাকা মধুমতি ব্যাংকে জমা দিল। ব্যাংক 12% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। 10 বছর পর জমাকৃত অর্থের পরিমাণ কত হবে যদি অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হয়? তো চক্রবৃদ্ধি যেহেতু বলা আছে, আমরা বুঝতেই পারছি যেটা ভবিষ্যৎ মূল্য সংক্রান্ত, এবং বলা আছে যে আজকে 5,000 টাকা জমা দিল। কোন টাকাটা আমরা জমা দিল? যেটা টাকাটা আমাদের কাছে আছে। তার মানে এখানে বর্তমান মূল্য দেয়া আছে 5,000 টাকা, এটা চক্রবৃদ্ধি দেয়া আছে 12% সুদে এবং সময় দেয়া আছে 10 বছর। কিন্তু আগের চেয়ে আমাদের এখানে পার্থক্য হচ্ছে, বলা হচ্ছে অর্ধবার্ষিক ভিত্তিতে, মানে বছরে দুইবার কেন? বছর অর্ধেকে একবার, শেষে একবার, তাহলে দুবার হচ্ছে। তাহলে এখানে আমরা ভবিষ্যৎ মূল্যের যে চক্রবৃদ্ধি সেই সূত্র ব্যবহার করে এখানে সমাধান করবো। তো আমাদের সূত্রটা হয়ে যাবে এমন: f ইকুয়াল টু pv ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার 1 প্লাস i বাই m টু দি পাওয়ার mn। এই নামগুলো তোমরা জানো, তারপরও যাদের একটু সমস্যা হয় তাদের জন্য আমি আবার লিখে দিচ্ছি। পিভি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, আই সুদের হার, এন বছর বা মেয়াদ যেটাই বলো, এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। আচ্ছা, এবারে দেখো আমরা টাকাগুলো বসাই। টাকা কত দেয়া আছে? 5,000। সুদের হার কত দেয়া আছে? সুদের হার দেখো দেয়া আছে 12%। এটাকে আমরা লিখবো এইভাবে, 12% 0.12। এটাকে আমরা যখন 100 দিয়ে ভাগ করব তখন এটা হয়ে যাবে 0.12। মেয়াদ আমাদের কত দেয়া আছে দেখো তো? মেয়াদ দেয়া আছে 10 বছর। চক্রবৃদ্ধির সংখ্যা 2 বার, এখানে বার লিখবো। বছরে কতবার? বছরে 2 বার। তো আমরা এখানে এখন মানটা বসিয়ে দিই। 5,000 টাকা আমাদের বর্তমান মূল্য, সূত্রের 1 তো আছে। এবারে আই এর মানটা বসাবো 0.12, এম হচ্ছে আমাদের 2, আর বছর হচ্ছে এখানে 10 গুণ 2। এই হচ্ছে আমাদের তথ্যগুলো। আশা করি তুলে নিচ্ছ সবাই, তুলে নাও। আমাদের যেহেতু অঙ্ক বেশি, আমাদেরকে একটু দ্রুত তুলে নিতে হবে। প্রচুর অঙ্ক দেখবো আমরা, আমাদের ম্যাথমেটিক্যাল সাবজেক্টই এটা, অনেক রকমের অঙ্ক দেখবো এবং উদ্দীপকের ভাষায় অনেক পার্থক্য থাকবে। এই বিষয়গুলো সমন্বয় করে কিভাবে আমরা একটা ভালো ফলাফল পরীক্ষায় করব, তার জন্য প্রচুর চর্চা করতে হবে। চর্চার কোনো বিকল্প নাই। তুলতে তুলতে এই ফাঁকে একটু কথা বলে নেই যে তোমাদের অবসর সময় কিভাবে কাটছে। এখন যেহেতু বাসায় বসে আছো, প্রতিদিনের যে একাডেমিক পড়া এর পাশাপাশি অবসরে তোমরা কে কি করছো, অবসরের সময়টাতে কে কিভাবে কাজে লাগায়, তার উপরে কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব এবং মানসিক বিকাশটা গড়ে ওঠে।
অভিভাবকরা যারা দেখছেন আপনার সন্তানটি কেবলমাত্র মোবাইল ফোন নিয়ে বসে থাকে কিনা এটা একটু খেয়াল করবেন। এর পাশাপাশি অন্য কোনো খেলাধুলায় তাকে আগ্রহী করবেন, সেটা ইনডোর গেমস হোক আউটডোর গেমস হোক, ফুটবল, ক্রিকেট, দাবা, ক্যারাম, এরকম খেলার মধ্যে দিয়ে যাতে তার কিছু সময় কাটে। সারাক্ষণ যাতে মোবাইল, টেলিভিশন এটা নিয়ে বসে না থাকে। কিছু এক্সারসাইজ করতে পারো, বারান্দায় গাছ লাগাতে পারো, গাছের যত্ন করতে পারো। এবং সবচেয়ে ভালো যেটা হয়, ছেলে মেয়েদেরকে আপনারা বই কিনে দেবেন, নানান রকম বিখ্যাত লেখকদের বই। এই বইগুলো পড়ার মাধ্যমে বাচ্চাদের মানসিক বিকাশটা ভালো হয়। একাডেমিক পড়াশোনা যেটা পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য বা পাশের জন্য অনেকে করে, ওটা অনেক সময় একঘেয়ে মনে হয়। কিন্তু ভালো একটা বই দেখবেন আপনার সন্তানের মানসিক বিকাশটাকে অনেক বেশি ত্বরান্বিত করবে। এই জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আমরা ছেলে মেয়েদেরকে আমরা দেখি যে অনেক বাবা মা দামি দামি মোবাইল ফোন কিনে দেয়, 20,000 25,000। মোবাইল ফোনের পেছনে অর্থ ব্যয় না করে আপনার সন্তানের মানসিক বিকাশের জন্য, ভবিষ্যতে ভালো মানুষ হয়ে ওঠার জন্য ছেলে মেয়েদেরকে প্রতি মাসে অন্তত একটা করে হলেও বই কিনে দেবেন। তো আমরা পাচ্ছি আমাদের অ্যান্সার এটা। প্রক্রিয়াটা দেখলে যে আমরা চক্রবৃদ্ধি করণের যে সংখ্যা এটা বসিয়ে এখানে ক্যালকুলেশন করে এটা সমাধান করলাম। এর পরের অঙ্কে চলে যাচ্ছে আমরা। অঙ্কগুলো তুলনামূলক সহজ। আমরা সৃজনশীলে গিয়ে এর বিস্তারিত প্রয়োগ দেখবো যে কিভাবে এটা থাকে। তখন 2-এ চলে যাচ্ছি আমরা, যে তানভীর তার সঞ্চয়কৃত 10,000 টাকা শেয়ার বাজারে বিনিয়োগ না করে 10 বছরের জন্য একটা ব্যাংকে জমিয়ে রাখতে চায়। সোনালী ব্যাংক 12% মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে, আর রূপালী ব্যাংক হচ্ছে 14% অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে। এখন এই দুটার মধ্যে বলা হচ্ছে যে কোন ব্যাংকে জমা রাখলে টাকা সবচেয়ে বেশি পরিমাণে অর্থ উত্তোলন করতে পারবে। তো আমাদের তাহলে দেখতে হবে যে কোন ব্যাংকে কত টাকা উনি পাচ্ছেন। তাহলে দুইটা ব্যাংকে আমার এখানে মূল্য নির্ণয় করতে হবে। তো চলো পরের অঙ্কে চলে যাই। আশা করি এটা তুলে ফেলেছো সবাই ইতিমধ্যে। কর্মপত্র 2-এ তা আমরা প্রথমে কি করব? প্রথমে করব হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে কি কি বলা হচ্ছে তথ্যগুলো আমরা দেখব। যে 10,000 টাকা 12% মাসিক চক্রবৃদ্ধি। আমার যেহেতু মুছে লেখার সুবিধা আছে আমি মুছে লিখছি, তোমরা আবার কাটাকাটি করে সাইডে লিখো না। তোমরা ফ্রেশ করে খাতায় আরেকটা অংশে তুলে নেবে। 12%, আর মান্থলি যেহেতু তাহলে 12 হবে এবং 10 বছর। ঠিক আছে, বিষয়টা হবে এরকম। তথ্যগুলো তুলে নাও এই অঙ্কের জন্য। দেখো সোনালী ব্যাংক এটা 12% সুদ প্রদান করে, 12% প্রতি মাসে 10 বছরের জন্য। প্রতি মাসে যেহেতু আমাদের 12 মাসে বছরের জন্য 12 বার হয়েছে। তথ্যগুলো খেয়াল করো এবং তুলে নাও। এখানে আমরা পাচ্ছি 3.30, দুটো শূন্য আছে, 3.3। এটা তুমি পুরোটাও নিতে পারো, 5 ঘর নিতে পারো, 3 ঘর নেবে না। 3 ঘর নিলে পার্থক্য বেশি হয়ে যায়। ক্যালকুলেটরে পুরো ডিজিট রাখতে পারো। তো আমরা এখানে পাচ্ছি আমাদের উত্তর
এই হচ্ছে আমাদের উত্তর 33,003.87। এটা একটা। আর পরের অংশ যদি যাই আমরা, এরপরে দেখব সোনালী ব্যাংকের পরে আছে রূপালী ব্যাংক। এই সাইডটা মুছে ফেলছি আমি, আশা করি তোলা হয়ে গেছে। পাশাপাশি লিখছি যাতে বুঝতে সুবিধা হয় তুলনা করতে। দাগ দিচ্ছি, তোমাদের দেওয়ার দরকার নেই, তোমরা নিচে লিখবে। রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের জন্য সূত্র আমাদের একই রকম, P=1 + I/m (nm). মূল্যটা বর্তমান মূল্য যেটা ছিল তাই 10,000। এখানে অবশ্য সুদের হার দেখে আমরা ভিন্নতা আছে কিনা, হ্যাঁ আছে। সুদের হার হচ্ছে 14% এবং এটা অর্ধবার্ষিক ভিত্তিতে। আচ্ছা, আর বছর কত? বছর একই, বছর হচ্ছে 10 বছর এবং চক্রবৃদ্ধি সংখ্যার জন্য এখানে 2 গুণ হবে। ক্যালকুলেশনটা করি আমরা। দশ বছর। যেখানে আমরা পাচ্ছি এরকম এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো যদি আমরা তুলনা করি, দেখবে যে এখানে একটাতে হচ্ছে সোনালী ব্যাংকে আমরা পাচ্ছি 33,000 এবং রূপালী ব্যাংকে পাচ্ছি 38,000। তো আমরা দেখতেই পাচ্ছি যে দুটোর মধ্যে কোনটা বেশি দেখাচ্ছে, এটা হচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকে ভবিষ্যৎ মূল্য বেশি। তাহলে আমরা বলতে পারি যে কোন ব্যাংক থেকে বেশি পরিমাণ অর্থ উত্তোলন করবে? রূপালী ব্যাংক থেকে বেশি পরিমাণে অর্থ উত্তোলন করবে, কারণ এর ভবিষ্যৎ মূল্য সোনালী ব্যাংকের তুলনায় বেশি। তা আমাদের কর্মপত্র 3 শেষ হলো, তুলে নাও দ্রুত। কর্মপত্র 3 শেষ করলাম আমরা। যাদের হয়ে গেছে কর্মপত্র 4-এ চলে এসো, আর বাকি একটু দ্রুত তুলে নাও। কর্মপত্র 4-এ আমরা যেটা করব, 4-এ আমরা বাট্টাকরণ সম্পর্কে আলোচনা করব। বাট্টাকরণ হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের একটা প্রক্রিয়া। এখানে আমরা ওই আগের মতো অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, চক্রবৃদ্ধি এই বিষয়গুলোতে দেখবো। বর্তমান মূল্যের ক্ষেত্রে এটাকে বলে বাট্টাকরণ এবং ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এটাকে বলে চক্রবৃদ্ধিকরণ। তা আমরা চলে যাচ্ছি কর্মপত্র 4-এ। আশা করি তোলা হয়ে গেছে সকলের। আমি মুছে ফেলছি এটা।
চারে আমরা কি দেখতে পাচ্ছি, 4-এর 1-এ আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্ন দেখো কি বলা হচ্ছে। একটা যে বলা হচ্ছে যে জনাব মহিউদ্দিন 3 বছর পর বীমা কোম্পানি থেকে 10,000 টাকা পাবেন, বাটার হার দেওয়া আছে 10%, বর্তমান মূল্য কত হবে বলেই দিচ্ছে বর্তমান মূল্য কত। এখানে অনেক অঙ্ক কিন্তু বলে দেওয়া থাকে না, তখন তোমাকে উদ্দীপকের তথ্য পড়ে বুঝতে হবে যে এখানে বর্তমান মূল্য করবো না ভবিষ্যৎ মূল্য করবো। এখানে যেহেতু বলেই দেওয়া আছে যে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, তাহলে আমরা বর্তমান মূল্যই নির্ণয় করব। আমাদের দুটো তথ্য দেয়া আছে। কয়ে বলা হচ্ছে যে অর্ধবার্ষিক বাট্টাকরণ করা হয় যদি, তাহলে কি হবে, এবং যদি ত্রৈমাসিক বাট্টাকরণ হয় সেক্ষেত্রে কি হবে। তো আসো আমরা শুরু করি এটা। 1-এর ক, প্রথমে আমরা কি করব, অর্ধবার্ষিক বাট্টাকরণ। সূত্রটা আমরা লিখি, আমরা জানি এটা পিভি সূত্র, সাধারণ যে সূত্র তার সাথে একটুখানি শুধু পার্থক্য, I/M যুক্ত হবে আর এখানে আসবে NM, বাকি সবকিছু আগের মতোই। টাকা হচ্ছে 10,000, 3 বছর, 10%। অর্ধবার্ষিকের জন্য 2। দেখো নামগুলো যেহেতু তোমরা আগে থেকে জানো, তো আমি আর নাম আলাদা করে লিখছি না। এটা আমরা একটা পেলাম। এরপরে ক্ষয়ে চলে যাচ্ছি। ক্ষয়ে বলা হচ্ছে যে ত্রৈমাসিক যদি হয় 3 মাস পর পর, তাহলে কি হবে। কি কি তথ্য আর আমরা আছে দেখি একটু। ত্রৈমাসিক বাট্টাকরণ সূত্র আমাদের একই রকম, I/M, NM। বাকি যে তথ্যগুলো আছে তথ্যগুলো অপরিবর্তিত থাকবে, কেবল আমরা দেখি সুদের হার সম্পর্কে আলাদা কিছু বলা নেই, কেবল ত্রৈমাসিকের জন্য একটুখানি পার্থক্য হবে। ত্রৈমাসিক মানে হচ্ছে কি 3 মাস পর পর। 3 মাস পর পর যদি হয় তাহলে তোমার বছরে কয়বার, আমাদের বছর কত ছিল, বছর দেয়া ছিল হচ্ছে 3 বছর। 3 মাস পর পর, তাহলে আমাদের বছরে কয়বার পাচ্ছি, বছরে পাচ্ছি হচ্ছে 4 বার। এবার এটাকে আমরা ভাগ করে দেই 10,000 দিয়ে, তাহলে আমরা পাবো এই হচ্ছে আমাদের উত্তর। তুলে নাও একটু, দ্রুত তুলে নেবে। তো আমরা দেখতে পাচ্ছি একটাতে আমরা পাচ্ছি অর্ধবার্ষিক কয়ে পাচ্ছি 7,462.15,
এবং ত্রৈমাসিক বাট্টাকরণে পাচ্ছি 7,435। তো আমরা বেশি পাচ্ছি প্রথমটাতে, দ্বিতীয়টাতে কিছুটা কম পাচ্ছি। তার মানে তথ্যগুলো যদি খেয়াল করো, সকল বিষয় যদি অপরিবর্তিত থাকে তাহলে বাট্টাকরণের সংখ্যা বৃদ্ধির কারণে বর্তমান মূল্য হ্রাস পায়। দেখবে যে অনেক সময় তোমাদের অনুধাবন এবং অনুধাবনের প্রশ্ন বিশেষত এই প্রশ্নটা থাকে যে বাট্টাকরণের সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের সময় মূল্যের উপর কি প্রভাব ফেলে। এরকম প্রশ্ন যখন অ্যান্সার করবে সেক্ষেত্রে বাট্টাকরণ এরকম একটা উদাহরণ দিয়ে বাট্টাকরণের সংজ্ঞাটা লিখে একটা উদাহরণ দিয়ে সাথে দেখিয়ে দিলে ভালো হয়। যেমন আমাদের এই অঙ্কটাতেই দেখো যে আমরা দেখতে পাচ্ছি বাকি সকল বিষয় অপরিবর্তিত আছে, কেবলমাত্র বাট্টাকরণের সংখ্যা বৃদ্ধির কারণে বর্তমান মূল্য কমে যাচ্ছে, তাই না? আর বাট্টাকরণের সংখ্যা কমে গেলে বর্তমান মূল্য বৃদ্ধি পাচ্ছে। তার মানে বাট্টাকরণের সংখ্যা বাড়লে বর্তমান মূল্য কমে, আর কমলে বর্তমান মূল্য বাড়ে। তার মানে হচ্ছে ঋণাত্মক সম্পর্ক, বিপরীতমুখী যেটাকে আমরা বলি। তো আমরা এই অঙ্কটা দিয়ে আমরা থিওরিও আলোচনা করে ফেললাম। এরকম একটা উদাহরণ দিয়ে সেক্ষেত্রে দেখাতে পারো। তোমাদের অনুধাবনে দেখবে এই ধরনের প্রশ্ন আছে। আশা করছি সবার তোলা হয়ে গেছে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের পরের অঙ্ক 2 নাম্বার, সেটাতে দেখো কি বলা আছে যে জনাব তাহের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে 10 বছর মেয়াদের প্রকল্প 5 লক্ষ টাকা পেতে চান। সঞ্চয় হিসাবে সুদের হার 16%। কত টাকা বিনিয়োগ করতে হবে? আশা করি অঙ্কটা তোমরা বাসায় করতে পারবে। একই রকম অঙ্ক, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। 3-এ চলে আসো। 3-এ বলা হচ্ছে যে 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে তুমি কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। প্রাইম ব্যাংক বার্ষিক 10% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ঢাকা ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এই অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? এটাও একই সূত্রে একইভাবে করবে। তাহলে এই দুইটা অঙ্ক তোমাদের জন্য বাড়ির কাজ রাখছি। একই সূত্র যেহেতু, আশা করছি এটা করতে পারবে। তারপরও করতে গিয়ে যদি সমস্যা হয় আমাকে জানাতে পারো, এই ভিডিওর কমেন্টে জানাতে পারো, অথবা তোমাদের যে ফোন নাম্বার তোমাদের দেয়া আছে টিচারদের, সেই ফোন নাম্বারে ফোন করে আমার নাম্বারে জানাতে পারো যে করতে গিয়ে যদি সমস্যা হয়। এরপরে চলে আসো 4-এ। 4-এ দেখো কি বলা হচ্ছে যে জনাব রায়হান তার ছেলে জামিলকে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করতে চান। এজন্য তার খরচ হবে 25 লক্ষ টাকা। 7 বছর সময় দেয়া আছে। এখানে দেয়া আছে যে 9% দ্বিমাসিক চক্রবৃদ্ধি। আর এটাতে বলা হচ্ছে কয়ে তোমার কত খরচ হবে এবং ক্ষয়ে বলা হচ্ছে 11% মাসিক চক্রবৃদ্ধি কত হবে। এখানে কাজ আসলে সবগুলো একই রকম, কেবল তথ্যের কিছু ভিন্নতা ছাড়া আর কোনো পার্থক্য নেই। তো বাকি অঙ্কগুলো তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে রাখছি। ছোট্ট অঙ্ক যেহেতু, আশা করি সবাই করতে পারবে। আমি চলে যাব পরের অংশে। আমাদের যেহেতু অঙ্ক অনেক আছে, তো আমরা একই ধরনের অঙ্ক বেশি করে সময় নষ্ট করব না। সহজগুলোকে বাড়ির কাজ দিয়ে দেব। একটু কঠিন যেগুলো আছে সামনের দিকে আমরা কিছু তুলনামূলক জটিল অঙ্ক পাবো, সেইগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করে করে করব। আমরা চলে যাচ্ছি কর্মপত্র 5-এ। তাহলে কর্মপত্র 4-এর বাকি অঙ্কগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। কর্মপত্র 5-এ চলে যাও। ওখানে দেখবে যে এই অঙ্কগুলো আমরা 4-এ যে অঙ্কগুলো করলাম, 4-এর অঙ্কগুলোর চেয়ে একটু ভিন্ন ধরনের। দেখো প্রশ্নগুলো খেয়াল করো। 5-এ দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে আগামী আপনি যদি 5 বছর যাবত প্রতি বছর শেষে রূপালী ব্যাংক থেকে 7,000 টাকা গ্রহণ করতে চান, তাহলে বার্ষিক 8% হার সুদে উক্ত এটার বর্তমান মূল্য কত হবে, বর্তমানে আপনাকে কত টাকা জমা দিতে হবে। এখানে দেখো বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হচ্ছে, কিন্তু আগের চেয়ে কিছুটা ভিন্নতা আছে। কি ভিন্নতা? আমাদের আগের অঙ্কগুলোতে কিন্তু এরকম প্রতি বছর এরকম বলা ছিল না। এইখান থেকে আমাদের অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির অঙ্ক শুরু হবে। অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি কি? অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে একটা নির্দিষ্ট সময় পর পর
তুমি টাকা পেতে পারো বা দিতে পারো। নির্দিষ্ট সময় অন্তর অর্থ প্রাপ্তি বা প্রদানের একটা প্রক্রিয়া। আবারও বলি, অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর অর্থ প্রাপ্তি বা প্রদানের একটা প্রক্রিয়া। এখানে তুমি একটা নির্দিষ্ট সময় পরে পরে, সময়টা 5 বছর, 6 বছর, 3 বছর, 1 বছর, প্রতি মাসে, 3 মাসে, এই সময় পর পর তুমি টাকা পাবে বা দিবে। এই সম্পর্কে এই অংশটাতে আলোচনা করা হবে। তুমি কিভাবে বুঝবে যে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি হবে? অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি চেনার জন্য আমরা সাধারণত কিছু টিপস বা কৌশল তোমাদেরকে জন্য বলে থাকি ছাত্রছাত্রীদের জন্য। সেটা হচ্ছে, তুমি যদি উদ্দীপকে দেখো, প্রত্যেক বছরের শুরু, বছরের শেষ, মাসের শুরু, মাসের শেষ, কিস্তি, বৃত্তি, এই কথাগুলো যদি তোমার উদ্দীপকে উল্লেখ থাকে, তাহলে তখন এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির অঙ্ক করতে হবে। এখন এই অ্যানুইটি কয় ধরনের হয়? অ্যানুইটি মূলত দুই ধরনের, একটা হচ্ছে মেয়াদি এবং একটা হচ্ছে চিরস্থায়ী। বার্ষিক বৃত্তি দুই ধরনের। মেয়াদি মানে বছর যেখানে বলা থাকবে, এটা এক ধরনের। আর একটা হচ্ছে বছর বলা থাকবে না, আজীবন চিরস্থায়ী, এটাকে বলে চিরস্থায়ী অ্যানুইটি। তো এই যে মেয়াদি অ্যানুইটি, এটা আবার দুই ধরনের আছে, বর্তমান এবং ভবিষ্যৎ। তো মেয়াদি অ্যানুইটির বর্তমান যে অংশটা, আমরা সেই অংশটা আলোচনা করব। আমি একটু মূল সূত্রটা লিখে দেই বোঝার সুবিধার জন্য, যে অ্যানুইটির বা বার্ষিক বৃত্তির মেয়াদি অংশটা, সূত্রটা কিরকম। সরি, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমরা এই অ্যানুইটি বা বার্ষিক বৃত্তিতে কি কি পার্থক্য দেখব। বার্ষিক বৃত্তি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অ্যানুইটি, বাংলায় হচ্ছে বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি সাধারণত যে সূত্রগুলো হয়, সাধারণ সূত্রে বছরের শেষে তুলে নাও সূত্রটা। আশা করি তোলা হয়ে গেছে। একটু পার্থক্যটা খেয়াল করো, দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে। আমরা যদি সাধারণ অ্যানুইটি যেটাকে বলছি, সাধারণ মানে হচ্ছে এখানে তোমাকে
বছরের শেষে, সাধারণ বা বছরের শেষে যখন বলা থাকবে তখন আমরা এই যে 1 নম্বরে যে সূত্র দুটো আছে বর্তমানে এবং ভবিষ্যতে, এখানে দেখো সূত্রটা কিভাবে পড়বো। অনেকে সূত্র লিখতে পারে কিন্তু পড়তে পারে না, সূত্র পড়াও জানতে হবে, মুখে বলতে পারে না, পড়তে জানতে হবে। পিভিএ, পিভিএ মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, আর এ হচ্ছে যে এইখানে এ হচ্ছে কিস্তির টাকা। আমরা যে অ্যানুইটি বলতে বলছি যে বার্ষিক বৃত্তির পরিমাণ, বৃত্তি বা কিস্তি, সহজ করে যদি বলি যে দেখবা যে তোমরা এলাকায় বিভিন্ন সময় এই কিস্তি বা বিভিন্ন এনজিও সংস্থা বা এরকম নানা রকম সমবায় সমিতি, এগুলোতে দেখবা যেটা নির্দিষ্ট সময় পর পরে তোমাকে টাকা জমা দিতে হয়, কিংবা তোমরা যারা উপবৃত্তি পাও তাদের দেখবে যেটা নির্দিষ্ট সময় পর পরে তোমাকে টাকা দেয়া হয়। এই যে একটা নির্দিষ্ট সময় পরে পরে তোমাকে একই পরিমাণে টাকা দেয়া হচ্ছে বা তুমি প্রদান করছো, পাচ্ছ বা দিচ্ছ, এটাকে আমরা বলছি অ্যানুইটি। এটা ব্যবসায়ীর ক্ষেত্রে কি কাজে লাগে? ব্যবসায়ীরা যখন ব্যাংক থেকে ঋণ নেয়, এই ঋণের টাকাটা যখন শোধ করবে, এই যে কিস্তির পরিমাণটা কত হবে এটা নির্ণয় করার ক্ষেত্রে অনেক সময় এটা সহায়ক হিসেবে লাগে। এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্র আছে। তো আমরা সূত্রের আলোচনায় যাই। এটা বর্তমান মূল্যের ক্ষেত্রে কি কিভাবে পড়বো? পিভিএ ইকুয়াল টু এ ইন্টু 1 - 1/1 - i⁻n হোল ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে বছরের শেষের ক্ষেত্রে, বর্তমানে। আর অগ্রিম, অগ্রিম বলতে বোঝাচ্ছে যে বছরের শুরু যদি হয়, মানে তুমি যদি বছরের শুরুতে জানুয়ারির 1 তারিখ থেকে সেটা বিনিয়োগ হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে অগ্রিম বা শুরু। আর শেষ বলতে একদম ওই বছরটা শেষে। তো বছরের শেষে যদি হয়, স্বাভাবিকভাবে ওই টাকাটার বিনিয়োগ থেকে যে আয়টা হবে এটা তুলনামূলক কম হবে, এবং যেটা বছরের শুরুতে হবে সেটা স্বাভাবিকভাবে কিছুটা বেশি হবে। এজন্য দেখো এখানে বাড়তি একটা অংশ আছে 1 + i, আর বাকি সব দেখো একই আছে। অগ্রিমে যখন আমরা করব 1 + i টা এটা বাড়তি। এখানে দেখো ভবিষ্যতে কি হচ্ছে, বর্তমানে আমরা 1 থেকে এটা বিয়োগ করেছি 1 - এই যে আমাদের বাট্টাকৃত অংশ, আর এখানে ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1 - এটা পরে আর চক্রবৃদ্ধিকরণের অংশটা আগে। এটা আমরা পড়বো কিভাবে? FBA ইকুয়াল টু A ইন্টু 1 - 1 না, সরি, ওটা হচ্ছে বর্তমানের ক্ষেত্রে। ভবিষ্যতের ক্ষেত্রে কি বলবো? FBA ইকুয়াল টু A ইন্টু 1 + i⁻n - 1 ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। একইভাবে অগ্রিম মানে বছরের শুরুতে যদি করি, তাহলে এখানে বাড়তি একটা অংশ যুক্ত হবে, সেটা হচ্ছে 1 + i, এই অংশটা বাড়তি যুক্ত হবে। এখন যদি মাসের ক্ষেত্রে হয়, মানে যদি চক্রবৃদ্ধিকরণ হয় বা বাট্টাকরণ হয়, এটা বললাম সাধারণ বছরের ক্ষেত্রে। যেমন আমরা যখন বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছি, তখন কিন্তু প্রথমে কর্মবছর 1 এবং 2-তে আমরা সাধারণ পদ্ধতি শিখেছি, তখন কিন্তু এই যে চক্রবৃদ্ধি বা বাট্টাকরণ ছিল না, এম এর অংশটা ছিল না। তেমনি এখানে হচ্ছে সাধারণ বার্ষিক যেটা, সেটা আমরা করলাম। একইভাবে যখন চক্রবৃদ্ধি বা বাট্টাকরণ আসবে, আমরা ভবিষ্যতে যেটা চক্রবৃদ্ধি বলি, বর্তমানে বলি বাট্টাকরণ, এই বাট্টাকরণ চক্রবৃদ্ধিকরণ যখন আসবে তখন পার্থক্যটা কি হবে? যদি তোমার প্রশ্নে বলা থাকে যে প্রতি মাসে, 3 মাস অন্তর, অর্ধবার্ষিক, 2 মাস অন্তর, এরকম তথ্য যদি দেয়া থাকে, সেক্ষেত্রে এখানে বাড়তি যুক্ত হবে I/M, যেটা আমরা আগেও দেখেছি, তাই না? এখানেও প্রত্যেকটা I/M, NM, এখানে M, ঠিক আছে? এই বিষয়গুলো যুক্ত হবে কখন? যখন আমরা মাসের অঙ্ক করব। তাহলে যখন মাসের কথা উল্লেখ থাকবে তখন আমরা এইভাবে সমাধান করব। এই সূত্রটাতে একটুখানি পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম সাধারণ বার্ষিক দেখলাম, আর হচ্ছে চক্রবৃদ্ধিকরণ এবং বাট্টাকরণ দেখলাম। এবারে এই সূত্রগুলো কিভাবে অঙ্কে প্রয়োগ করে আমরা সমাধান করব তাতে যাব। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে ইতিমধ্যে। আর যদি তোলা না হয়ে গিয়ে থাকে, ভিডিওটা আবার দেখার সুযোগ আছে, আরেকবার দেখে এটা তুলে নিতে পারবে। আমাদের যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে, আমরা অঙ্কে চলে যাব। আচ্ছা, একটা অঙ্ক একটু ছোট্ট করে দেখাই তোমাদের। এটা হচ্ছে কর্মপত্র 5-এর 1 নাম্বারটা। এখানে দেখো যে আপনি 5 বছর যাবত প্রতি বছর শেষে রূপালী ব্যাংক থেকে 700 টাকা গ্রহণ করতে চান। তো 700 টাকা হচ্ছে আমার কিস্তির টাকা, যে প্রতি কিস্তি আমার 700। তাহলে এখন আমাকে মেয়াদ শেষে আমি কত টাকা জমা দিতে হবে? সুদের হার কত? সুদের হার হচ্ছে 8%। সুদের হার 8% মানে 0.08। আর বছর কত আমাদের দেখো, বছর কত দেয়া আছে?
ক্যালকুলেশনটা যদি করতে পারো ভালো, নয়তো আমি আগামী ক্লাসে বিস্তারিত করে দেব। বছর দেয়া আছে 5 বছর। আজকে যেহেতু আমাদের সময় আর নাই, তো আজকে এইটুকুই থাকবে। ক্যালকুলেশনটা যদি বাসায় করতে পারো ভালো, আর নয়তো আগামী ক্লাসে আবার করে দেবো। তোমাদের বাড়ির কাজ তাহলে রইলো হচ্ছে গণপত্র 4-এর যে বাকি অংশটা। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।